সুধীবৃন্দ, গাড়িতে আসতেছিলাম, হঠাৎই বেজে উঠল ওমান রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। এটা একটা রিংটোন, বহুল ভাবে ব্যবহৃত রিংটোন। তো গানটি তো আমাদের জানাই আছে, যেটি কবি কাজী নজরুল ইসলামের। এই কবিকে নিয়ে হঠাৎই দুই একজনের কাছে আমার শোনা পড়েছে, কোনো আলোচনার বিষয় না, একটু বসে আছি কিংবা কোনো আলাপ উঠেছে, এই ব্যক্তিগুলো কিন্তু শিক্ষিত ব্যক্তি। আমাকে বলতেছে, ভাই নজরুল ইসলামকে যে নোবেল দেওয়া হয়নি, এটি আসলে ষড়যন্ত্র। আমি একেবারে আকাশ থেকে বললাম যে এখানে ষড়যন্ত্র কি আছে? নোবেল তো এমন নয় যে একজনকে দিলে আরেকজনকে দেওয়া যাবে না। আমার ইচ্ছা হলো যে দেখি এর উপর দু চার কথা বলা যায় কিনা। ঘটনাটা অনেক আগের, তবে আপনারা যারা শুনছেন তারা যত্রতত্র হয়তো শুনে থাকেন না, তবে রেয়ারও নয়, বলা যায় অনেকেই বলে থাকেন। এই ব্যক্তিগুলো সম্বন্ধে আমার বলার কিছু নেই। তারা নোবেল সম্বন্ধে কতটুকু জানেন আর কাজী নজরুল সম্বন্ধে কতটুকু জানেন, অহেতুক আবেগের বশবর্তী হয়ে এই ধরনের একটি বিষয়কে, মানে বলতে গেলে কংক্রিট বিষয়, এটা অ্যাবস্ট্রাক্ট না। নোবেল পাবেন পাবেন, না পেলে নেই, এটা নিয়ে ওভাবে বলার কি আছে। এখন প্রশ্ন হলো যে কবি কাজী নজরুল ইসলাম ইনি কি কখনো বলেছেন বা সে সুযোগ তার হয়েছিল যে আমাকে বাদ দিয়ে ওনাকে দেওয়া হয়েছে? বিষয়টি তো ওনার। আর নোবেল কমিটির বিষয়, আমি শুধু বহুদূর, সে নোবেল সুইডিশ কমিটি, সেখানে সুইডেনের, আর কোথায় সুইডেন, আমি কোথায় বাংলাদেশে বসে, আর সেটাও বাদ দিলাম। তবে এটি যে বিবেচ্য বিষয় কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে, যে আমরা সাধারণ কে কি বললো না বললো তারপর আলোচনায় আনলাম, তা না। আসলে অনেকটাই আবেগ কাজ করে এবং তার প্রতি ভালোবাসা স্বরূপই তিনি জন্ম নিয়েছেন, কিন্তু এই ভূমহাদেশে বাংলা ভাষাভাষী অঞ্চলে। কিন্তু বাংলা ভাষাভাষী অঞ্চলে তো আবার দুই ভাগে বিভক্ত। এখন উনি জাতীয় কবি, সেটা বাংলাদেশে। জন্ম হয়েছে ওনার বর্তমানে আসানসোল চুরুলিয়া গ্রামে। সালটা অনেক আগের, সে 1899 সনে। তো আমরা যদি দেখি যে ওনার সেই জন্মের স্থান থেকে আমাদের এই যে ব্যক্তি এখানে কথা বলছেন তার দূরত্ব অনেক, তারপরে ইনি অবলীলা বলে ফেললেন। একটা ভেতরে আমাদের সামাজিক অঙ্গনে বা একটা সমাজবদ্ধ একটা এরিয়ার ভিতরে এই কথাগুলি কিছুটা ষড়যন্ত্রমূলক। ষড়যন্ত্রমূলক না হলে অন্তত একটা ধূম্রজাল সৃষ্টি করে, ব্যাপকভাবে করে। আমি অনেকের কাছ থেকে এটা শুনেছি, তারাও নিজেকে শিক্ষিত দাবি করেন। তো ওনার যে আমরা আগে বলে নিই, ওনার জন্ম হয়েছিল সেই 1899 সনের 5ই মেতে, 25শে মেতে। সেটা বাংলায় আসে হলো 11ই জ্যৈষ্ঠ 1306। ওনার জন্ম থেকে বেড়ে ওঠা এই সময়টা ছিল স্ট্রাগলের। আমরা যতটুকু ইতিহাস জানি, ওনার 3 ভাই ছিলেন। কাজী আপনার বড় ভাই কাজী সাহেবজান, তারপরে কাজী নজরুল ইসলাম, তারপরে কাজী আলিম হোসেন। এই 3 ভাইয়ের মধ্যে দেখা গেল যে 2 জন এখনো ভারতে আছেন আর একজন বাংলাদেশে শুয়ে আছেন, তিনি কাজী নজরুল ইসলাম। তো কেন? আসলে কবি সাহিত্যিকগণ কোন এলাকার হন না। তার ভাইয়েরা তো ওরকম লেখালেখি করেন উনি, যতটুকু আমি জানি। আমি বললাম, তুমি বলে নিচ্ছি, আমি নজরুল গবেষক নই, আমি সাধারণত বিজ্ঞানের উপর কথা বলে থাকি। তো কবির পুত্রবধূ মা কাজীর বিভিন্ন কথাবার্তা আমরা শুনেছি, তারপর মিষ্টি কাজীর কথা শুনেছি, তারপরে খিলখিল কাজীর কথা আমরা টিভিতে বা আলোচনায় পাই। আর কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে পত্রিকায় তো আর সামান্য কথা হয় না, অনেক কথা, অনেক গবেষণা আছে।
যতটুকু আমি পড়েছি তার আলোকেই আমি কথাগুলো বলতে চাচ্ছি যে বিষয়টি কি আর কি বলা হচ্ছে। একটি বিষয় একরকম আর বলা হয় আরেক রকম। এই যে একজন কবিকে মানদণ্ডে ফেলা যে এটা দিলে উনি বিশেষায়িত হবেন। নোবেল পুরস্কার তো একটা পুরস্কার মাত্র। তো সেটা হলেই উনি কবি, বড় কবি হবেন। এ ধরনের আমাদের কেন এরকম একটা মানদণ্ডে ফেলে দেওয়ার ইচ্ছা প্রবলভাবে কাজ করে। আর জন্মটা তো দেখা যাচ্ছে যে ১৮৯৯ সনের ২৫শে মে। তাহলে ২৫শে মে যদি একজন মানুষের জন্ম হয় আর রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন ১৯১৩ সালে। ১৯১৩ সালে তো উনি লেখালেখি শুরুই করেননি। আমরা কি এটা বুঝাতে চাচ্ছি যে এনারটা ওনাকে দেওয়া হয়েছে? ওখানে কি অভাব আছে যে এই একজনকে দেওয়া হবে আরেকজনকে দেওয়া হবে না এরকম তো বিষয় না। একটি ভাষায় ১০ জনও পেতে পারেন। আচ্ছা যাই। আমরা উনার জীবনের অনেক ঘটনা জানি যে রুটির দোকানে উনি কাজ করেছেন। সম্ভবত ১৯১৭ সালে। হ্যাঁ, ১৯১৭ সালে আমি যদি ভুল না বলে থাকি উনি সেনাবাহিনীতে চাকরি করতেন। আ সে সময়ে যুদ্ধ বিগ্রহে উনি অংশ নিয়েছেন। এরকম কথা আছে। তাহলে যে ব্যক্তিটি ২২ বছর ধরে লেখালেখি করেছেন, যে কবি, বিখ্যাত কবি। আমি বিখ্যাত কথাটা বারবার বলতে চাচ্ছি না, কবি। যিনি একাধারে কবি, সাহিত্যিক, গীতিকার, নাট্যকার, এমনকি অভিনয়ও করেছেন। তার জীবনে তিনি প্রায় ৩০০০ গান উনি লিখেছেন। অনেক কবিতাও লিখছেন। এত বড় একজন মানুষকে আমরা নানান পাল্লায় উঠাইয়া নানানভাবে মাপতেছি। নানান বাটখারা দিয়ে মাপতেছি যে এখন ইনি এই, এখন ইনি ওই। আসলে কি এটা আমরা বলতে পারি? তাহলে ১৯২১ সালের যতটুকু আমি জানি যদি ভুল না বলি ১৯২১ সালের ৬ই জানুয়ারি এই কবিতাটা প্রকাশের পরে মানে ঠিক আ নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় আসেন এবং তার আগে অবিনাশ ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন যে আমাকে ৪ টা পত্রিকা নিতে হবে। তো কারণ কি? কারণ আমি ওই গুরুজির সঙ্গে দেখা করব। গুরুজি বলতে উনি রবীন্দ্রনাথকে বুঝিয়েছেন। তো অবিনাশ চন্দ্র উনি নাকি বলেছিলেন যে, "তো কি ফলাফল হয়? নিয়ে যাও, ভালো নিয়ে যাও। তা আমাকে একটু বলবি।" যাই হোক ফলাফলটা নাকি রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে অবিনাশ চন্দ্রকে পরে উনি বলেছিলেন। ফলাফলটা কি ছিল? উনি আ বাড়িতে গেছেন। তো ঠাকুরের বাড়িতে গিয়ে জোরে চিৎকার করে বলেছেন, "গুরুজি, গুরুজি না গুরুজি" বলে। এটা নিয়ে প্রশ্ন উঠছে যে গুরুদেব বলে উনি বলতেন। তো গুরুজি বলতেছেন কেন? এরকম কথা গবেষকরাই ভালো বলতে পারবেন। আমার বিষয়টা একটু ভিন্ন দিকে নিয়ে যেতে চাচ্ছি। তো উনি নাকি বলেছিলেন যে, "ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? তা আমি আপনাকে হত্যা করেছি বা হত্যা করতে এসেছি" ইত্যাদি। তারপর কবিতা পড়ে দেখলেন, উপরে উঠে ডেকে নিলেন, কবিতা পড়ে শুনলেন কবি, আ বিশ্বকবি বা রবীন্দ্রনাথ ঠাকুর। উনি বললেন অনেকক্ষণ তাকিয়ে থাকলেন এবং বললেন যে, "সত্যিই তুমি বিখ্যাত হবে" ইত্যাদি। আমি সংক্ষেপ করতে চাচ্ছি। আপনারা এগুলা পত্রিকায় পাবেন বা নেটে পাবেন। শেষে যেটা হলো, এটি চাউর হয়ে গেল সারা বাংলা ভারতে। আমি আমার শিক্ষকের কাছ থেকেই শুনে সরি আমার শিক্ষক না, উনি একজন টিচার উনি গল্প করছিলেন। আমি তো সাহিত্য নিয়ে কথা বলি না, আমি সাহিত্যের মানুষও নই। তো দেখেন যে সেখানে এইভাবে বলা আছে। তো তার আগেই তো নোবেল পুরস্কারটা উনি পেয়েছেন ১৯১৩ সালে। তো এনারটা উনি কেমন করে দিলেন? এই যে একটা সময়গত পার্থক্য এতটা ভুল আমাদের বলা কি ঠিক? আচ্ছা যাই হোক, উনার জীবনটা যখন ঠিক একটা আ গতিময়তার দিকে একটা অনেক উপরে চলে গেছে। লেখালেখি করতে উনি ঠিক যে জায়গায় যাচ্ছেন ইতিমধ্যে তার অসুখ হয়। আর অসুখটা তো আমরা সবাই ১৯৪২ সালের আপনার ওটা সম্ভবত ১০ই জুলাই যে চিঠিটা উনি লিখেছিলেন উনার খুবই প্রিয় একজন মানুষকে, বন্ধুর মতো মানুষ। উনার নাম হচ্ছে আপনার জুলফিকার হায়দার। এই জুলফিকার হায়দারকে উনি চিঠি লিখলেন যে, "তুমি তাড়াতাড়ি আসো, ওই একে অ্যারেস্ট করেছে।" উনি যে নবযুগ পত্রিকায় প্রকাশনা ছিলেন করতেন, সেই পত্রিকার আ যিনি
সহকারী ছিলেন অমলেন্দু। এই অমলেন্দুকে পুলিশ ধরে নিয়ে গেছে, অ্যারেস্ট করছে। তো তুমি আসো, আমার খুব অসুখ করতেছে, অসুখ করছে কাল থেকে, আমি অসুস্থ, তুমি আসো এবং বিষয়টা দেখো ইত্যাদি আর কি। যাই হোক, জুলফিকার হায়দার একটা মুহূর্ত দেরি করেননি। জুলফিকার হায়দার দ্রুত চলে আসেন কবির আপনার সেই বাসায়। ওটা আপনার কবি যে যে জায়গায় থাকতেন আর কি, ওটা আপনার শ্যামবাজার স্ট্রিটে আপনার 15/4 বিল্ডিং নম্বর বা বাড়ি নম্বর, যার মালিক ছিলেন একজন আপনার ডিএল সরকার। উনি একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। তো ওই ব্যক্তির বাসায় উনি এসে হাজির হলেন। তো দেখলেন যে অবস্থা খুব কাহিল, কবির হাত নড়ছে না। 1942 সালের 21শে সেপ্টেম্বরে এই সময়ে তাকে মধুপুরে নিয়ে যাওয়া হলো। সে মধুপুরে তিনি আবার কলকাতায় ফিরে আসেন। চিকিৎসা হলো না ভালো, হোমিওপ্যাথিক চিকিৎসা যাই হোক হলো না। 1942 সালের 25শে অক্টোবর তাকে আবার পাঠানোর কথা বলা হলো যে আপনার তিলজলার লুম্বিনী হাসপাতালে, মানসিক হাসপাতালটা, ওখানে ভর্তি করা হলো। পাকে বেঁধে রাখা হয়েছিল, যেটা তিনি মেনে নেননি। ভাবতে অবাক লাগে যে একজন প্রতিভাবান মানুষের জীবন কিভাবে কাটতে চলেছে। যদি আমরা 1942-এ ফিরে যাই, যাই হোক, সেখানে তার আজ ভর্তি থাকলেও সেখানে তার চিকিৎসা হলো না। তখন আবার ফেরত আসা লাগলো। 1943 সালের দিকে অবশ্য এখানে একটা ঘটনা আছে যে বাড়ি ফেরার পরে তার অনেকটা পরিবর্তন হয়। নীরব হয়ে যান কবি। একেবারে বলতে গেলে তিনি অন্য একটা জগতের মানুষ হয়ে যান। তার স্ত্রী তখন প্রায় 7-8 বছর তো হবেই, 7-8 বছর ধরে উর্মিলা অসুস্থ, এই এক যন্ত্রণা। কাজী সব্যসাচী আছেন, কাজী অনিরুদ্ধ, এদের তো মানুষ করতে হবে, টাকা পয়সার প্রয়োজন। এই যে পড়ে আছেন, এখানে একটা কথা বলে নেওয়া ভালো। আমরা যতটুকু ইতিহাস পেয়েছি যে সে সময়ে শেরে বাংলাকে জানানো হয়, তখন তিনি প্রধানমন্ত্রী। শেরে বাংলা অবশ্য বিষয়টা আমলে নেননি, তিনি বিষয়টাকে এড়িয়ে যাচ্ছিলেন, এরকম কথা বলা আছে যে ফজলুল হক বিষয়টা নেননি, ঠিক গুরুত্ব দেননি, এরকম একটা অভিযোগ আছে। এরকম দ্বিতীয় তৃতীয়বার পর্যন্ত তার কাছে যাওয়া হয়। তারপরে যে ঘটনাটা ঘটলো, এটা বেশ বলতে গেলে দুঃখজনক। ওনার পরিবারের যিনি ছায়া হয়েছিলেন, মাথা হয়েছিলেন, ছাতা হয়েছিলেন, বা কি বলা যায়, অভিভাবক হিসেবে ছিলেন, তিনি হচ্ছেন কবির শাশুড়ি গিরিবালা দেবী। এনার ঘটনা ঘটলো, ইনি রহস্যময়ভাবে এনার নির্দেশ ঘটলো, অর্থাৎ তাকে পাওয়াই গেল না। কোথায় গেলেন? একেবারে হারিয়ে গেলেন। একটা বিপর্যস্ত পরিবারে যদি এইভাবে অভিভাবক চলে যান, তাহলে কত বড় একটা সমস্যার মধ্যে পড়েন, এটা বলাই বাহুল্য। তা আমরা দেখতে পেলাম কবির বেশ কয়টা জায়গায় চিকিৎসা হয়, বেশ বেশ কয়েক ধাপের। যেমন কবির বাসার মালিক ডিএল সরকার, যিনি অবসরপ্রাপ্ত আইএমএস, উনি ওখানেও 7 দিন চিকিৎসা করেছেন বলা আছে। তারপরে মধুপুরে যখন হাওয়া বদলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি তাই আপনার চিকিৎসা করেন। অবশ্য ওই চিকিৎসাটা হলো তো আমরা জানতেই পারলাম যে হোমিওপ্যাথিক। তারপরে তো পীরজলার মানসিক হাসপাতাল, লুম্বিনী মানসিক হাসপাতাল অত্যন্ত ব্যয়বহুল একটি হাসপাতাল। সেখানে তার এই অর্থ সংকটে তো সম্ভব নয় চিকিৎসা করা। বেশি দিন হলো না, সেখান থেকে আবার আসলেন কলকাতায়। তাহলে
পরে যে ঘটনাটা ঘটলো সেটা হলো 1947 সালে দেশ স্বাধীন হয়ে গেল। অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান নামে এই যে ভূখণ্ডটা আলাদা হয়ে গেল। অর্থাৎ ভারত তখন স্বাধীনতা আ পেল ১৯০০ আ উম আপনার ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। একটি নতুন সরকার আসলো। আর নতুন মুখ্যমন্ত্রী হলেন আপনার আ ডাক্তার বিধানচন্দ্র। তার পরামর্শেই আ আবার আ কবিকে রাঁচিতে সেই আরেকটি মেন্টাল হাসপাতাল। এখানে একজন ভালো ডাক্তার ছিলেন মেজর ডেভিস। তার তত্ত্বাবধানে চিকিৎসা হলো। কিছুদিন চলল। বলে বাহু মানে বলাই বাহুল্য এখানেও এখানকার ফলাফলও ভালো আসলো না। অথচ আ একজন বিলেতি ডাক্তার তার চিকিৎসা করলেন। যাই হোক, আবার সরকার যেটা করলেন, অর্থাৎ সরকারি খরচের যে ব্যবস্থাটা করলেন তার মাধ্যমে যতটুকুই সম্ভব হলো সেটা তো সরকার করলেন। আবার সরকারি খরচে ১৯৫৩ সালের ১৪ই মে কবিকে বিদেশে পাঠানো হলো, লন্ডনে পাঠানো হলো। শুরু হলো কবির উন্নত মানের চিকিৎসা, আরো উন্নত মানের। আমরা যতটুকু জানতে পারি, দেশ স্বাধীন হওয়ার পরে কবির নামে কিছু আর্থিক সহায়তা বরাদ্দ করা হয়। ডক্টর বিধানচন্দ্র তখন মুখ্যমন্ত্রী, এনার পরামর্শে আবার সিদ্ধান্ত হয় যে এটা ১৯৫২ সালের দিকে, যে কবিকে লন্ডনে পাঠানো হোক চিকিৎসার জন্য। ১৯৫২ সালের ২৫শে জুলাই ডাক্তার বিধানচন্দ্রের পরামর্শে কবিকে রাঁচিতে পাঠানো হলো। সেখানে বেশ কিছু চিকিৎসাও হয় এবং মেজর ডেভিসের নেতৃত্বে বা তত্ত্বাবধানে বেশ কিছুদিন ধরে চিকিৎসা হয়। প্রায় ৪ মাস, কিন্তু কোনো কাজ হয় না। এখানে কিন্তু মেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এই হাসপাতালে রাঁচিতে, সম্ভবত মেন্টাল হসপিটাল, এবং ওখানকার ডাক্তার ছিলেন মেজর ডেভিস, আ বেচারি ব্রিটিশ এবং ভালো ডাক্তার। উনিও পারলেন না। এই যে সমস্যা, কোথাও চিকিৎসা হচ্ছে না। তার আগে একটা কথা আছে যে আপনার একজন কবিরাজ, যিনি নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের চিকিৎসা করেছিলেন, কবিরাজ বিমলানন্দ তর্থ তীর্থ। কবিরাজ বিমলানন্দ তর্কতীর্থ। ইনি নিজ খরচে কিন্তু কবির চিকিৎসা করেছিলেন এবং কবির কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু অন্যান্য সমস্যা বা উপসর্গগুলি দেখা দিচ্ছিল। যাক, তখন আর চিকিৎসাটা হয়নি। এটা নিয়েও কথা আছে, অনেকে কথা বলে। আমার অবশ্য বিষয়টা জানা ছিল না, পরে আমি জানতে পারি যে একই ব্যক্তি ওখানেও চিকিৎসা করেছেন, সেই ব্যক্তি এখানে। ওখানে বলতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ওই যে যারা ষড়যন্ত্রমূলক কথা বলে, সাধারণ মানুষই আমি বলবো, কোনো গবেষণা নেই, কিছু নেই, তারা এই কথাটাও আমাকে বলেছেন। যাই হোক, ওটা বিষয়ই নয়। আমি এটা এমনিতেই বলছি যে আমরা যে ধরনের লেখাপড়া, আমাদের নিজের কাছেই প্রশ্ন করা উচিত যে আমি ঠিক কি ধরনের পড়াশোনা করেছি, যে এমনি একটা কথা বলে কোন ফায়দাটা তারা লুটাতে চান আমি জানি না। আচ্ছা, যাক, এই বিষয়টা বলতে চাইছি না। তো ১৯৫৩ সালে কবিকে আপনার ১৪ মেতে বিদেশে বা লন্ডনে পাঠানো হয়, সরকারি খরচ অবশ্য। সেখানে আপনার অনেকদিন ধরে চিকিৎসাও হয়, কিন্তু ফলাফল শূন্য। এবং তারা ঠিকভাবে এটা বলতেও পারেননি যে কি অসুখে এটা, কবির এই অসুখটা কি ধরনের। যাই হোক, ওনারা একটা রিপোর্ট লেখেন, সেই রিপোর্টটা আমার হাতে আছে। আমি একটু যদি পড়ে শোনাই, দেখি ইংরেজিতে। এখানে বলা আছে, Mr. Islam is in a condition of advanced organic dementia with loss of speech, agitation, and uncontrolled personal habits. Atrophy of the brain
is clearly shown in the X-ray photography taken after Dr. Bull had made certain ear encephalographic tests. We are confident that no form of medical or surgical treatment can restore Mr. Islam's intellectual power. This, we regret to say, is permanently lost. এই যে কথাটা আমরা লিখলেন, there is no likelihood that his creative power will return. এই জায়গায় ওনারা বলছেন যে আমরা আসলে বাংলা করলে এরকম দাঁড়ায় যে কোনো প্রকার মেডিকেল চিকিৎসা বা কোনো আপনার বাইরে যে ওষুধ প্রয়োগের বিষয়টি অথবা সার্জিক্যাল বিষয় অর্থাৎ অপারেশন ইত্যাদি কখনই জনাব ইসলামের সেই আপনার মেধাটা প্রতিভাটা ফেরত আনতে পারবে না। আর বলছেন যে আমরা এটা বুঝতে আমরা যে বলছি যে এটা এমনই যে আমাদের এটা অনুতাপের বিষয় বা অনুতাপের সহিত বলতে হচ্ছে, দুঃখিত, দুঃখ ভারাক্রান্ত ভাবেই আমি বলতে চাচ্ছি, দুঃখের সঙ্গে বলতে চাচ্ছি আমরা, এটা আসলে স্থায়ীভাবেই স্তব্ধ, পার্মানেন্টলি লস্ট, চূড়ান্তভাবে এটা স্তব্ধ হয়ে গেছে। এটার আর কোনো চিকিৎসা করার প্রয়োজন নেই। এখানে বলা আছে আরো যে কোনো সম্ভাবনা নেই তার সেই ক্রিয়েটিভ পাওয়ারটা আবার ফেরত আসবে। এখানে বলা আছে ক্রিয়েটিভ পাওয়ার উইল রিটার্ন। আরো বলা আছে, অনেক বড় রিপোর্ট, এটা মেডিকেল রিপোর্ট। মোরওভার দেয়ার ইজ নো ইন্ডিকেশন, এরকম বলা আছে, আপনারা নেটে পাবেন, গুগল সার্চে পাবেন, ওটা করলে পাওয়া যাবে। এই যে তার জীবন কোনভাবে কাটছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, সেখানে এই যে আরেকটি বিষয় আমরা ভুলে আমরা বলা হয়নি, 1942 সালটা কিন্তু আপনার দ্বিতীয় মহাযুদ্ধের দামাডলের মধ্যে অবস্থান করছে ওই সময়টাই। 1939 সালে আপনারা জানেন যে আমরা এই যুদ্ধের মধ্যে পড়ে যাই, আমাদের পূর্বপুরুষরা, আমরা না হয় আজকে এখন একটা অবস্থানে আছি। আমাদের এই কিছুদিন আগে যুদ্ধ হয়েছে বাংলাদেশ ভারত, আরে আমরাও একটা স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আজকে স্বাধীনতা লাভ করেছি। যুদ্ধ এটা যে কত ভয়াবহ দিক এরা বলার অপেক্ষা রাখে না। সে সময় জাপানি বোমারু বিমানগুলি ঘোরাফেরা করছিল, কেননা বাংলাদেশ বা ভারত পাকিস্তান এটা তখন আপনার ব্রিটিশ কলোনি, অতএব এখানে তাদের সৈন্য সামন্ত তো আছে ব্রিটিশদের। জাপান তো সেই অক্ষশক্তির একটা অংশ। সেখানে আবার শোনা যায় যে সেই আপনার নেতাজি সুভাষচন্দ্র বসু চাচ্ছিলেন যে কিভাবে ব্রিটিশকে হরানো যায়, তাতে তো জাপানের সঙ্গে এটা কথা বেশি হয়ে যাচ্ছে। এই যে দামাডলের মধ্য দিয়ে একটি দেশ চলে যাচ্ছে, এদিকে কবিকে দেখা বা রাষ্ট্রীয়ভাবে তার দিকে খেয়াল খবর রাখা, হয়তো এটা আমি ঠিক বলছি না, আমি গবেষক নই, আমার মনে হচ্ছে এগুলো প্রভাবক হিসেবে কাজ করছে। ওনার জীবনটাই আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায়, তার মাঝখানেও সরকার যতটুকু হয়তো পেরেছেন, আমি সদিচ্ছার অভাব বলবো না, তাকে লন্ডনে পাঠানো হয়, সেখানে তো এই অবস্থা, চিকিৎসা হলো না। তখন সিদ্ধান্ত হলো যে ভিয়েনায় পাঠানো হোক, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। ওটি আপনার 9 ডিসেম্বরে ভিয়েনা ওনাকে পাঠানো হলো। সেখানে আপনার হানসফ নামে বোধহয় একজন ডাক্তার, না সম্ভবত হানসফ, উনি চিকিৎসা করলেন এবং উনি ওই বললেন যে সেটা আসলে বড় ধরনের যে অসুখ, আমাদের নিউরো সায়েন্সের যারা ডাক্তাররা ভালো বলতে পারবেন যে এটা স্থায়ীভাবে হয়ে গেছে, এটা এত বেশি পুরাতন হয়ে গেছে যে পুনরায় আর ফেরত আনা হবে না, আনা যাবে না। যাই হোক, 1953 সালের 14 ডিসেম্বর কলকাতা আবার ফিরে আসলেন। তো এর মধ্যে একটা পরপর যেটা ঘটনা ঘটলো, সবচেয়ে তাকে যিনি বুঝতেন, তাকে পড়তে পারতেন, তার সহধর্মিণী, প্রিয়তমা স্ত্রী উর্মিলা দেবী ইন্তেকাল করেন। এটি 1962 সালের 30শে জুন। খুব বেশি বয়স ওনার হয়নি তখন, মাত্র 54 বছর।
বলাই বাহুল্য, কে থাকলো তার? তাকে আগলে রাখার কে থাকলো? সবচেয়ে কাছের মানুষরা, সবচেয়ে তাকে আন্তরিকভাবে যারা গ্রহণ করবেন, তাদের তো পুরোধায় হলো ২ জন। সন্তানরা তো এখনো হয়তো প্রতিষ্ঠিত নন, আমি ভালো জানি না। তাহলে আ এই যে ২ জন মানুষ, শাশুড়ির অন্তর্ধান, সেই আপনার কি বলে ওটাকে? রহস্যময়। একটু আগে বললাম। স্ত্রীও চলে গেলেন। হয়তো আমরা বলতে পারি, উনি তো অসুস্থ হয়ে পড়েছিলেন, চলে গেছেন, এমন কি একটা ভার বয়ে গেছে। এটি বলা যায়, কিন্তু কবি তো তার সাহচর্যটা অন্তত পেয়েছেন। তার তো একটা মানসিক শান্তি তো অন্তত পেয়েছেন। সেটিও আর থাকল না। যাই হোক, ১৯৪৭ থেকে ১৯৬৭ যে সালটা বলা আছে যে কবির আসলে জীবনটা গেছে অন্যরকম, দয়া দাক্ষিণ্যের। তাহলে এই যে এই সময়ে আমরা বিষয়গুলো যদি একটু দেখি যে না কিভাবে দিনগুলো কাটছে। যাই হোক, আমরা ওদিকে আর না যাই। ও বিষয়টা আমি খুব বড় করে যদিও বলছি, ওটা আমার অতখানি বিষয় নয়। আমার কথা হলো যে এই একজন মানুষ, একজন প্রতিভাবান মানুষ কি সংস্কৃতির আ সাংস্কৃতিক জগতের কোন অংশে তার হাত নেই? কোথায় তার ছাপ নেই? প্রায় সব জায়গাতে, এবং সেটা জানান দেওয়ার মতো, সবাইকে জানান দেওয়ার মতো তার সেখানে অবস্থান। তার উপস্থিতি জানান দেয় সবাইকে, নাড়া দেয় সবাইকে। প্রশ্ন উঠতেই পারে, তিনি শ্যামাসংগীত লিখেছেন, তিনি আবার একাধারে ইসলামী সঙ্গীতও লিখেছেন। তাহলে দেখা যাচ্ছে যে ওই যে কি একটা যুদ্ধ হয়েছিল আপনার ১৮৫৭ সালে, সিপাহী বিদ্রোহ। যে এনফিল্ড রাইফেলে যে কার্তুজ ঢোকানো হতো, সেখানে শূকরের মাংস এবং চর্বি এবং গরুর চর্বি ছিল। দেখেন কান্ডটা কিরকম, যে ওই এ আপনার আ হিন্দু বেজার, আবার মুসলমানও বেজার। এখানে কিছুটা আমি এরকম সিমিলারিটি, এটা ঠিক হলো কিনা আপনারাই বিচার করবেন। আ তো এরকম যে শ্যামা সংগীত আছে, আবার ইসলামী সংগীতও আছে। ফলে ২ তরফ থেকেই কিছুটা ফেলে দেওয়া ভাব বা সরিয়ে রাখার ভাব। এটা বোধহয় কাজ করেছে। যাই হোক, এর মধ্যে একটা ভালো খবর আসলো। উনাকে নিয়ে আসা হলো বাংলাদেশে। বাংলাদেশ সরকার তখন ১৯৭২ সনে আ আপনার বঙ্গবন্ধু সরকার, তিনি খোঁজ নিলেন এবং তাকে নিয়ে আসা হলো। অল্প কয়েকদিনের জন্যই আনা হয়েছে এবং কথা ছিল যে আবার ফেরত পাঠানো হবে। নজমু নজরুল ইসলামের আ এখানে আসার পরে তার রাজকীয় সংবর্ধনাই বলা যায়। বিমানবন্দরে প্রচুর লোক। এই লোকগুলি একদম প্রাণকে ছুঁয়ে যাওয়ার মতো লোক। আপন, ওই যে আপন ভাব একটি যে ফুটে ওঠে। একটা মানুষের উপস্থিতি আরেকটা মানুষের উপস্থিতিকে জানান দেয় কিভাবে? সেটা তার চাহনিতেও বোঝা যায়। সেটা তার কথার মধ্যে বোঝা যায়। তার অবস্থানটা কিভাবে করছে এটা বোঝা যায়। এই যে স্বতঃস্ফূর্ত একটা আ চাওয়া, মানে স্বতঃস্ফূর্ততা। এটা স্বতঃস্ফূর্ত আ ভাবে কারো সাথে মিশে যাওয়া। এ এটা কিন্তু আসলে অকৃত্রিম। অকৃত্রিম ছিল। কবি পরিবার সম্ভবত এটা বুঝতে পেরেছিলেন। তার সন্তানদের কথা আমরা জানি। তার সন্তান উম দেখেছিলেন নিশ্চয়ই যে তার বাবাকে এখানে কতটা রাজকীয় পরিবেশে রাখা হয়েছে। ধানমন্ডিতে একটা বাড়ি দেওয়া হয়, তার নামে বরাদ্দ করা হয়। ১৯৭৫ সনে আপনার ১৯০০, হ্যাঁ, ১৯৭৫ সনে তাকে আ কবিকে একুশে পদক দেওয়া হয়, রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান। ২১০০ পদক পাওয়া মানে তো বিশাল মানুষ। আচ্ছা, থাকলো পুরস্কারের কথা থাক। এখানে ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে কাজী অনিরুদ্ধ মারা যান আরাম ধাক্কা। এই যে কবির সে জীবনটা কেমন যেন একটা, যে মানুষটা চলতেই পারছেন না। কিন্তু একের পর এক স্ট্রাগল করেই যাচ্ছেন। অথচ তিনি নির্বাক। তিনি হয়তো বুঝতে পারছেন না। কিন্তু
পরিবেশ তো জানতে পারছি যে একজন মানুষ কতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে পারে। ইতিমধ্যে এখানে ১৫ই আগস্ট হত্যাকাণ্ড ঘটে, নির্মম হত্যাকাণ্ড। তারপরে সরকার পরিবর্তন হওয়ার পর রাষ্ট্রীয় কৃপা ইত্যাদি বন্ধু-বান্ধব। উনি উনার হয়তো আশা উনার পরিবারের আশা ছিল যে এটা আমি আবার পিছনের দিকে ফিরে যাচ্ছি। ১৯৪২ সালে উনি যখন অসুস্থ হয়ে পড়েন, যদিও আলামত আগে হয়তো দেখা গিয়েছিল কিন্তু চিকিৎসা ব্যবস্থা সেই সময় এই এলাকাতে অতটা উন্নত ছিল না। ব্রিটিশরাও তো তাদের যাওয়া নিয়ে ব্যস্ত কিংবা তারা তাদেরটা নিয়ে ব্যস্ত। বিশ্বযুদ্ধ নিয়ে পৃথিবী ব্যস্ত। এর মাঝখানে হয়তো হয়ে ওঠেনি। কিন্তু কথা তো ওটাও ঠিক যে এই যে চিকিৎসার বিষয়টা তো হলেই তাহলেও এখানেও তো একটা প্রশ্ন আছে যে ঠিক যে পর্যায়ে তার অসুখ তার তো একটা বিজ্ঞান তার একটা সমাধান না দেওয়া পর্যন্ত তার আবার সেটা দোরগোড়ায় আসতে হবে। তবে তো আপনি চিকিৎসাটা পাবেন। এত কিছুর মাঝে ওনাকে বেঁচে থাকতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। ওনার শরীরের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। আর বাইরে বয়ে যাচ্ছে আপনার পারিপার্শ্বিক ঝড়। ভাবতে অবাক লাগে যে অবাক হওয়ারই কথা, সবারই অবাক লাগবে। খালি আমরাই না। যখন ঘটনা সুন্দরভাবে যদি সবাইকে বলা যায় তাহলে একজন সাধারণ মানুষও বুঝতে পারবেন যে এ যখন একজন মানুষের দিন কিভাবে কাটছে। তাহলে উনার লেখালেখিগুলোকে ইংরেজি করা, এসে আপনার নোবেল কমিটিতে পাঠানো এগুলোর একটা বিষয় সেটা কে দেখবে? আমি যতটুকু জানি সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের যে 'হোয়ার দ্য মাইন্ড ইজ উইথআউট ফেয়ার' এই যে কাব্যগ্রন্থটা কবিতাটা আমরা পড়েছি, অন্যগুলো পড়িনি। তো এই কাব্যগ্রন্থ, গীতাঞ্জলি আ এগুলো তো আপনার করা লাগছে। ইংরেজি করা লাগছে। ১৯৭৬ সালে কবি কবিকে আ পিজি হাসপাতালে নেয়া হয়। অবশ্য বাড়িটি নিয়ে প্রশ্ন আছে যে তিনি বাড়িটি একজন আ পদস্থ সেনাবাহিনী সামরিক কর্মকর্তা নাকি চাচ্ছিলেন। যাক ওটা নিয়ে খুব বলাটা দরকার নেই। আছে যেহেতু একটু ছুঁয়ে গেলাম কথাটা। ওখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনাটা ১৯৭৬ সালের ২৯শে আগস্ট। কোথাকার মানুষ শুয়ে আছেন কোথায়? সিদ্ধান্ত হলো কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মসজিদের পাশে আপনার আ মানে বেশ সেখানে রাখা হলো। মসজিদের পাশে তাকে অবস্থ করা হলো। অনেকে প্রশ্ন তোলেন যে একবারও চিন্তা করা হলো না যে কবি তার স্ত্রীর পাশে থাকতে চেয়েছিলেন। তিনি তো চুরুলিয়া গ্রামে এখান থেকে কত দূরে সেখানে শুয়ে আছেন। সে আশ্চর্য জীবন কবির। আহ ভাবতেই কেমন লাগে যে একজন মানুষের জীবন আসলে কিরকম হয়। তাও আবার প্রতিভাবান মানুষ, জনপ্রিয় মানুষ। তার প্রতিটি গান মানুষকে ছুঁয়ে যায়। ওই যে ১ম বললাম যে অমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। ছিলেন কোথায়? আছেন কোথায়? এবং ভবিষ্যতে থাকবেন কোথায়? এই যে আমরা একজন ব্যক্তিকে ওখানে রাখি আবার এখানে রাখি। আমি ঠিক শুয়ে থাকার কথা বলছি না। একজন যদি দার্শনিক হিসেবে ধরা হয় তার দর্শন আসলে কোথায় থাকলো? বা এই মুহূর্তে কোথায় আছে? ভবিষ্যতে কোথায় রাখা হবে? এই প্রশ্নটা আমরা করতেই পারি। আ নানা ধর্ম এসে ইত্যাদির আলোকে আমরা অনেক সময় কথা বলে থাকি। এটা বিশ্বজুড়েই আছে। আমি যেহেতু একজন মুসলিম, আমি তো আমার দৃষ্টিকোণ থেকেই বলব। তা আমি ঠিক কোথায় রাখলাম তাকে? ওই তাদের মতো যে ইসলাম বিরোধী বা ইসলামের খুব অনুরাগী বা ইসলামের একজন সামনের সারির মানুষ প্রসারে এই যে আমরা আ তাকে কোথায় রাখবো, রাখবো না বা কোথায় রাখা উচিত এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করতে গেলেই সমস্যা।
আমরা একজন সৃষ্টিশীল মানুষ হিসেবেই তাকে মূল্যায়ন করি। তিনি আসলে প্রতিভাবান মানুষ। যে গজল, যে গান, যে কবিতা তিনি উপহার দিয়েছেন তা বিস্ময়কর। এখন তিনি বাংলাদেশে অবস্থান করছেন। তার কবর ধরে নেওয়া হলো। তার কবর এখানে। মাঝে মধ্যে আসেন, খিলখিল কাজে আসেন। আমি সবাইকে পড়ার থেকে আমি পাই পত্রিকায়। অনেকটা আবেগপ্রবণ হয়ে উনি কথা বলেছেন। ভালোই লাগলো। তার তো নাতনি, তার দাদু ভাই বিশ্বসেরা কবিদের একজন। গর্ব তিনি করতেই পারেন তার নাতনি। এখানে খারাপ কিছু নেই। আমরাও বাংলা ভাষাভাষী মানুষ। ওনার কবিতা পড়ি, সেগুলোর উপর সার্টিফিকেট নেই, সেগুলো নিয়ে চাকুরি করি। তবে আমার অর্জন করতে হয়েছে। আমি আসছে তো সার্টিফিকেটটা এই সমস্ত পড়ার মধ্য দিয়ে। নানান রচনা আমাদের পড়তে হয়, কবিতা, অঙ্ক পড়তে হয়, বিজ্ঞান পড়তে হয়। এই আমাদের জীবন। এই মানুষগুলিকে আমরা আসলেই কখনোই বাদ দিতে পারি না। আমরা যে মুখেই করি, আন্দোলন করি না কেন, আমরা আসলে বাদ দিতে পারি না। এই বিশ্বের আমাদের চলাফেরা বা আমাদের বিশ্বে আমাদের আসাটা এবং যাওয়াটার মাঝখানে এই ব্যক্তিগুলো আসলে আমাদের সঙ্গে জড়িয়ে যান। তখন কিন্তু আমাদের ওই কথাটি খুব একটা মনে থাকে না। গান আমরা যখন গাই তখন হয়তো অভিভূত হই। দেখ দেখ আসমানি তাগিদ না? শোন আসমানি তাগিদ। ওমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। আসমানি তাগিদ কি আসলে আমরা অনুভব করতে পারি? যদি কবিকে এখানে সামনে আনা হয়, ধরি না হলে তিনি বেঁচে আছেন, আমাদের মাঝখানে কথা বলছেন। আসলে কি আসমানি তাগিদ? তাহলে তো আ ফ্যাসাদ করার কথা নয় বা ঝামেলায় জড়ানোর কথা নয় বা ঝামেলার সৃষ্টি হয়, তাহলে কবি আছেন কোথায়? যে আমরা আছি। আমরা বলতেছি, অভিভূত হচ্ছি, তাকে নিয়ে গর্ব করছি যে তিনি আমাদের কবি। তিনি সাম্যের হয় বিভিন্ন সময় হতেই আছে। সামনে আনি। তার কথাগুলিতেও সার্টিফিকেট গুলো তো যে তিনি কোথায়? তার সৃষ্টিকে আমরা কোথায় রাখবো? আজ এ পর্যন্তই। ভবিষ্যতে হয়তো আবার নাকেন ২-১ কথা বলতে